আসসালামু আলাইকুম। আমি শুরু করছি। ৭টি সেশনে ইসলামিক স্টাডিজ এর রিসার্চারদের জন্য আমরা যেই ওয়ার্কশপটিতে জয়েন করেছি সকলে, তাদের সকলকে আবার মোবারকবাদ এবং স্বাগতম। ১ম সেশনে আমরা বেশ কিছু পারিভাষিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টাইটেল এবং টপিক নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা। আমাদের আজকের টপিক হচ্ছে ডেভেলপিং থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কস। ডেভেলপিং থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কস। তো থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কস, তাই না? এখানে গুরুত্বপূর্ণ দুইটি শব্দ আছে, একটি হচ্ছে থিওরিটিক্যাল এবং আরেকটি হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো থিওরি শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত। থিওরি শব্দের অর্থ হচ্ছে তত্ত্ব। আমি যদি বলি যে থিওরি শব্দের অর্থ কি, সেটি হচ্ছে তত্ত্ব। আমি যদি বাংলায় টাইপ করি, এখানে আপনারা দেখতে পাবেন সবাই তত্ত্ব। এটা ইনফরমেশনের অর্থ হচ্ছে তথ্য। হ্যাঁ, এটা কিন্তু তত্ত্ব, একটু পার্থক্য আছে। আমরা অনেক সময় বলি যে তাত্ত্বিক কথাবার্তা বাদ দেন, বাস্তব কথা নিয়ে, বাস্তব বিষয় নিয়ে কথা বলে। আমরা অনেক সময় তাত্ত্বিক কথা বলতে বুঝাই, অবাস্তব মনে করি। তাত্ত্বিক কথাবার্তাগুলোকে আমরা অবাস্তব মনে করি, আসলে কিন্তু বিষয়টা এরকম না। তো যাই হোক, থিওরিটিক্যাল বিষয় আমরা অপছন্দ করলেও থিওরি জিনিসটা কি এবং এটা গবেষণায় কি আসলে প্রয়োজন হয় কিনা, থিওরি এবং প্র্যাকটিস এই দুইয়ের মধ্যে কোনো সমন্বয় আছে কিনা, অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিস, এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি কথাবার্তায়। থিওরি এবং প্র্যাকটিস, থিওরি মানে হচ্ছে যেটা কিতাবে আছে, যেটা মানুষ বলে, অভিজ্ঞতার আলোকে মানুষ যেটাকে আহ, মনে করে যেটা হবেই। আর প্র্যাকটিস মানে যেটা বাস্তবে মানুষ অনুশীলন করছে, মানুষ বাস্তবে মানুষ চর্চা করছে, ওটা হলো প্র্যাকটিস। আচ্ছা। তো রিসার্চে থিওরি এবং প্র্যাকটিস দিয়ে কি হয় সেটা আমরা পরে বলবো ইনশাল্লাহ। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে একটু বলে রাখি আমি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি শুধু আমার ফেস দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা। দেখেন, এখানে 6টি টপিক লেখা আছে, অর্থাৎ লাস্ট 6টি টপিক। 2 নাম্বার হচ্ছে, আমরা 1 নাম্বারটি শেষ করেছি। 2 হচ্ছে ডেভেলপিং থিওরিটিক্যাল এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। 3 হচ্ছে লিটারেচার রিভিউ টেকনিক্স এন্ড সোর্স ইভ্যালুয়েশন। তাহলে লিটারেচার রিভিউ করার আগে আমাদের থিওরি এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে লিখতে হয়। তখন আমরা গবেষণা করব, লিখবো। লিখার সময় আমাদের আগে থিওরি ডিসকাস করতে হয়, থিওরিটিক্যাল বিষয়টা আমাদের থাকতে হয়। তা না হলে লিটারেচার রিভিউ করা যায় না। লিটারেচার রিভিউ মানে সাহিত্য পর্যালোচনা। তো কোন একটি বিষয় নিয়ে অন্যান্য গবেষকরা কি বলেছেন সেটা হচ্ছে সাহিত্য পর্যালোচনা বা লিটারেচার রিভিউ। আর যে বিষয় নিয়ে আমরা কাজ করব বা করছেন, সেই বিষয়ের তাত্ত্বিক ব্যাপারটি হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তত্ত্ব বা থিওরির একটা উদাহরণ হিসাবে আমি কাঁঠাল নিয়ে আসছি। কাঁঠালের ছবি দেখা যাচ্ছে এখানে, বিভিন্ন রকমের কাঁঠাল আছে। ধরুন আমরা এখন একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা কাঁঠাল দিয়ে একটি প্রোডাক্ট তৈরি করব, চিপস তৈরি করব বা খাবার তৈরি করব কাঁঠাল দিয়ে। এখন আমাদের কাঁঠাল বাজার থেকে কিনতে হবে, ক্রয় করতে হবে। এখন দেখা যাবে যে আমরা কাঁঠালের বিভিন্ন ধরন সম্পর্কে আমরা আমাদের পূর্ববর্তী জ্ঞান আমরা এখন প্রয়োগ করব। আমার দরকার নরম কাঁঠাল, যে কাঁঠালে হচ্ছে জুস বেশি এবং রসালো কাঁঠাল আমার দরকার। তাহলে আমি বাজারে গেলে, কাঁঠাল তো কথা বলে না, সুতরাং আমাকে অভিজ্ঞতা প্রয়োগ করতে হবে। রসালো কাঁঠাল চেনার জন্য অভিজ্ঞতা প্রয়োগ করতে হবে। তাহলে কি অভিজ্ঞতা প্রয়োগ করব? যদি আপনাদেরকে বলি যে রসালো কাঁঠালের ধরন কেমন বা কোন কাঁঠালে রস বেশি, যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে আপনারা কাঁঠালের একটি বর্ণনা উপস্থাপন করবেন এবং বলবেন যে এই কাঁঠালে রস বেশি, জুস বেশি হয় এই জাতীয় কাঁঠালে। তাহলে এই যে আপনি একটি স্টেটমেন্ট বললেন, একটি বাক্য বললেন বা একটি ধারণা আপনি উপস্থাপন করলেন যে এরকম কাঁঠালে
জুস বেশি থাকে বা এরকম কাঁঠালের রস বেশি হয়, এই অভিজ্ঞতার পিছনে বা এই বর্ণনার পিছনে আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। অর্থাৎ আপনি দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, আপনি শুনেছেন অন্যদের কাছে, অন্যেরা এই বিষয়ে জানে, তারাও অন্যদের থেকে শুনেছে, এবং সকলেই যেহেতু একটি বিষয় নিয়ে জানে এবং সকলেই যেহেতু একটি বিষয়ে বিশ্বাস করে যে এই জাতীয় কাঁঠালের জুস বেশি হয়, সুতরাং আপনিও বলছেন যে এই জাতীয় কাঁঠালের জুস বেশি হয়। এটাই হলো তত্ত্ব। তাহলে তত্ত্ব হচ্ছে যেটা সত্য, অর্থাৎ যেটা ঘটে এবং যেটা হচ্ছে সর্বজন স্বীকৃত। তাহলে কোন একটি বিষয়কে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোন একটি তত্ত্ব আপনা আপনি প্রতিষ্ঠিত হয় না, বরং তার পিছনে থাকে অনেক মানুষের পর্যবেক্ষণ, অনেকের পর্যবেক্ষণ, অনেকের গবেষণা এবং অনেকের আহ, আলোচনা সমালোচনার পরে কোন একটি ধারণা প্রতিষ্ঠিত হয়। তাহলে থিওরি বা তত্ত্ব এটি কোনো ধারণা নয়, বরং প্রতিষ্ঠিত সত্য। থিওরি বলতে আমরা যে তত্ত্ব বুঝি বা তাত্ত্বিক আলোচনা বলতে আমরা বুঝাই, আমরা অনেক সময় এটাকে নেগলেক্ট করি এবং বলি যে তাত্ত্বিক আলোচনা এটা অবাস্তব না, আসলে তাত্ত্বিক আলোচনাই হলো বাস্তব। ঠিক যেমন আমরা বলছি যে এই কাঁঠালের জুস বেশি, কারণ আমি জানি, অনেকেই জানে যে এইরকম কাঁঠালের জুস বেশি হয়। আচ্ছা, এরপরে আমরা 10টি কাঁঠাল ক্রয় করলাম। 10টি কাঁঠাল ক্রয় করার পরে দেখলাম যে 8টি কাঁঠালে জুস বেশি ছিল, 2টি কাঁঠালে জুস হয় কম ছিল, বা 2টি কাঁঠাল শক্ত ছিল, হার্ড ছিল, তাতে জুস ছিল না। এই যে ব্যত্যয় হলো, থিওরির যে ব্যত্যয় হলো, এটাকে আমরা কি বলবো? আমরা তো এখন বললাম যে থিওরি হচ্ছে সত্য, বাস্তব, প্রতিষ্ঠিত একটি বাস্তব এবং প্রতিষ্ঠিত একটি সত্য। তাহলে থিওরির আলোকে যখন আমরা দেখলাম যে এই কাঁঠালগুলোতে জুস ছিল না, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে এই কাঁঠালের সমস্যা, থিওরির সমস্যা না। যে কাঁঠালগুলোকে আমরা স্যাম্পল হিসেবে নিয়েছি, আমাদের সামনে যে কাঁঠালগুলো ছিল, বাজারে যে কাঁঠালগুলো ছিল, সেই কাঁঠালের সমস্যা। যে এই কাঁঠালগুলোতে এই কাঁঠালগুলোতে এই থিওরির প্রয়োগ দেখা যায়নি, অথবা এই থিওরি মোতাবেক, থিওরি অনুযায়ী এই কাঁঠালে জুস পাওয়া যায়নি। থিওরিটা ঠিক আছে, থিওরি ঠিক আছে, কাঁঠালের সমস্যা। থিওরি এবং প্র্যাকটিস বা বাস্তব এই দুইয়ের মধ্যে একটু ব্যবধান থাকতে পারে। এই ব্যবধান খোঁজাই হচ্ছে গবেষণা করা। একটি উদাহরণ দেই। ইংরেজিতে সাপ্লিকেশন মানে হচ্ছে দোয়া। আমরা যেটাকে দোয়া করি বা জিকির করি, মনে মনে প্রার্থনা করি, এটাকে ইংরেজিতে বলে সাপ্লিকেশন। সাপ্লিকেশন বা যেটাকে দোয়া বলতে পারি, জিকির বলতে পারি। যদি কেউ সাপ্লিকেশনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করে, গবেষণা করে, তাৎপর্য মানে কি, সাপ্লিকেশন কি, করলে কি হয়, না করলে কি হয়, সাপ্লিকেশন কত প্রকার ও কি কি, সাপ্লিকেশনের পদ্ধতি কি, বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করছেন। তাহলে এখানে বিষয় কয়টি? একটি একটি মাত্র বিষয়, সেটি হলো সাপ্লিকেশন নিয়ে তিনি গবেষণা করছেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এখানে লাঠি কয়টি, স্টিক স্টিক বা লাঠি এখানে কয়টি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা বলবেন একটি দেখতে পাচ্ছি। এখানে একটি লাঠি। যদি আমি আপনাদেরকে বলি সিগনিফিকেন্স অফ সাপ্লিকেশন, এখানে বিষয় কয়টি? এখানে বিষয় একটি, সেটি হলো সাপ্লিকেশন। ঠিক যেমন এখানে একটি লাঠি, একইভাবে যদি আমি সিগনিফিকেন্স অফ সাপ্লিকেশন নিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে আসলে একটি বিষয়, শুধুমাত্র দোয়া এবং জিকির নিয়ে কথা হচ্ছে, অন্য কিছু নাই সাথে। আমি আরেকটু পিছনে যাই। এই স্ক্রিনে দেখেন এখানে কাঁঠাল। যদি বলি যে কাঁঠাল, কাঁঠাল কেমন, কাঁঠালের মিষ্টতা কেমন, কাঁঠাল ভালো কি মন্দ, এই সমস্ত বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে বিষয় কিন্তু একটি। একটি বিষয় নিয়ে কখনো খুব ভালো গবেষণা করা যায় না। আচ্ছা, এই জন্য আমরা কি করলাম? আমরা কিছু কাঁঠালকে নিয়ে বললাম যে এগুলো হচ্ছে কাঁঠাল, এই কাঁঠালে জুস আছে। তাহলে জুস এবং কাঁঠাল, কাঁঠাল এবং জুস এখানে কিন্তু দুইটি বিষয়। তাহলে জুসি কাঁঠাল, জুসি জ্যাকফ্রুট বা
রসালো কাঁঠাল, এখানে কিন্তু দুইটা বিষয়, রস এবং কাঁঠাল দুটো বিষয়। আচ্ছা, এই স্লাইডে দেখেন, দ্বিতীয় লাইনে দেখেন সাইকোলজিক্যাল বেনিফিটস অফ সাপ্লিকেশন। আমি প্রথমে বলেছি সিগনিফিকেন্স অফ সাপ্লিকেশন ভার্সাস বনাম সাইকোলজিক্যাল বেনিফিটস অফ সাপ্লিকেশন। প্রথম হচ্ছে সাপ্লিকেশনের গুরুত্ব। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি বিষয় সাপ্লিকেশন নিয়েই কথাবার্তা, সাপ্লিকেশন কি, কেন, কি, এটা সাপ্লিকেশনের বেনিফিট। আচ্ছা, যখন আমি বললাম সাপ্লিকেশনের মনস্তাত্ত্বিক বেনিফিট, অর্থাৎ জিকিরের মনস্তাত্ত্বিক বেনিফিট, তাহলে এখানে দুটো বিষয় নিয়ে এখানে চলে আসছে। একটি হচ্ছে সাপ্লিকেশন করার মাধ্যমে মনোবৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক উপকারিতা অর্জন করা, মনস্তাত্ত্বিক উপকারিতা অর্জন করা, সাপ্লিকেশন করা, এখানে দুটো বিষয়। এখানে যখন দুটি বিষয় থাকবে তখন কিন্তু লাঠি একটা থাকবে না, কমপক্ষে দুইটা থাকবে। আচ্ছা, যদি আপনাদেরকে বলি যে একটি লাঠি দিয়ে কি একটি ফ্রেম করা সম্ভব? ধরুন আমি আপনাদেরকে বলছি একটি ফ্রেম তৈরি করবো, একটি লাঠি দিয়ে একটি ফ্রেম তৈরি করা যায় না, কমপক্ষে দুটো লাগে, তিনটি লাগবে বা চারটি লাগবে। যদি আমি আপনাদেরকে বলি যে এখানে চারটি লাঠি দেখা যাচ্ছে, এখানে এটাকে কি আমরা ফ্রেম বলতে পারি নাকি মাত্র একটি লাঠি বলবো? আপনারা বলবেন যে এখানে চারটি লাঠি আছে সুতরাং এটা একটি ফ্রেম। এখানে একটি লাঠি না, বরং এখানে চারটি বিষয়, একটি ফ্রেম হতে পারে এটা। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল ফ্রেম হওয়ার জন্য গবেষণার ধরনের মধ্যে দুই তিনটি বিষয় থাকতে হবে। একটি বিষয় নিয়ে গবেষণা খুব গভীরে যাওয়া যায় না, বরং দু তিনটি বিষয় থাকলে গবেষণা করা সম্ভব। যখন দুই তিনটি বিষয়ের সংমিশ্রণ থাকে তখন একটি ফ্রেম হয়। সেই ফ্রেমকে আমরা ডায়াগ্রাম বা ফ্লো চার্ট দিয়ে আমরা প্রকাশ করতে পারি। যখন কোনো একটি ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক বা ফ্রেম বলে এটাকে। আমরা আপনাদেরকে বিভিন্ন গবেষণা যে ডাউনলোড করতে বলেছিলাম, সেখানে যারা ডাউনলোড করেছেন আপনারা দেখেছেন যে ইন্ট্রোডাকশনের পরে একটি অংশ থাকে, সেটি হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আমি কি আপনাদেরকে একটি ওয়েবসাইট থেকে আর্টিকেল ডাউনলোড করে দেখাবো যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেখানে লেখা আছে, নাকি আপনারা পরে অন্য সময় দেখে নেবেন? আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটি ডাটাবেজের নাম বলতে পারবেন যেই ডাটাবেজে আমি সার্চ করতে পারি? উইকিপিডিয়া। আচ্ছা, আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে 5টি ডাটাবেজের নাম ছিল। ওই ডাটাবেজ, 5টি ডাটাবেজের একটি ডাটাবেজ হচ্ছে টেইলর অ্যান্ড ফ্রান্সিস। একটু সার্চ করে নিই গুগলে, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, জি চলে আসছে। এই ডাটাবেজে আমরা সার্চ করে দেখব। আচ্ছা, এখানে সার্চ করতে পারি আমরা সাইকোলজিক্যাল বেনিফিটস অফ সাপ্লিকেশন। সার্চ রেজাল্টে খুব বেশি কিছু কিছু পাওয়া যাচ্ছে না, আমি আবার শুধু সাপ্লিকেশন দিয়ে আমি সার্চ করছি। ব্রাউজ অল জার্নালস। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডান দিকের ছোট উইন্ডোটা ক্লোজ করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন
আচ্ছা, সাপ্লিকেশন এন্ড মুসলিম পার্সোনালিটি, হ্যাঁ একটা আর্টিকেল দেখা যাচ্ছে, সাপ্লিকেশন এন্ড মুসলিম পার্সোনালিটি, সাইকোলজিক্যাল নেচার এন্ড ফাংশনস অফ প্রেয়ার অ্যাজ ইন্টারপ্রিটেড বাই সাইদ নুরসি। তাহলে সাইদ নুরসি নামে একজন ব্যক্তি তার ব্যাখ্যা অনুযায়ী সাইকোলজিক্যাল নেচার এন্ড ফাংশন অফ প্রেয়ার, অর্থাৎ নামাজের বা আমরা যে দোয়া করি সে দোয়ার এই বিষয় আছে। তাহলে এখানে দেখেন আমরা কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি, শুধু সাপ্লিকেশন না, কিন্তু মুসলিম পার্সোনালিটি একটি কথা লেখা আছে এখানে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আরেকটি উদাহরণ, ডিফারেন্ট কনসিকুয়েন্সেস অফ সাপ্লিকেশন এন্ড মডেস্টি, সেলফ effacing impression management behaviors and supervisory perceptions of subordinate personality। আমি আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম সেটার জন্য আমি বাম দিকে দেখুন, আমার কার্সরটা ফলো করেন, মাউস পয়েন্টার বাম দিকে অনলি শো কন্টেন্ট আই হ্যাভ ফুল অ্যাক্সেস, এটাতে আমি ক্লিক করলাম, করলে ওই আর্টিকেল গুলো আমি পেয়ে যাব, যে আর্টিকেল গুলো ওপেন অ্যাক্সেস এবং হচ্ছে ফ্রি পিডিএফ ডাউনলোড করা যাবে। আচ্ছা, আমি নিউ উইন্ডোতে ওপেন করলাম, প্রথম আরেকটি আর্টিকেল আমি ওপেন করলাম। আমরা এখানে দেখব যে থিওরি আছে কিনা। কারেন্ট স্টাডি দেখতে পাচ্ছি আমরা, আমি কন্ট্রোল এফ লিখে দেখবো থিওরি শব্দটি এখানে আছে কিনা। এই আর্টিকেলে থিওরি শব্দটি এখানে ওইভাবে নাই। আমি পরের আরেকটি আর্টিকেলে যাচ্ছি, সেখানে দেখছি জি, আমরা এই আর্টিকেলকে বিশ্লেষণ করলে, আমি পিডিএফ ওপেন করি, ওয়েবসাইট থেকে বের হয়ে আমি পিডিএফটা ডাউনলোড করি এই আর্টিকেলের। এখানে আমরা স্পষ্টই দেখতে পাবো যে এখানে থিওরিটিক্যাল কথাবার্তা আছে। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, একটি পিডিএফ আমি ওপেন করেছি। প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কোনো আর্টিকেল অ্যাবস্ট্রাক্ট থাকবে, আমরা গত সেশনে আমরা আলোচনা করেছি। এরপরে ইন্ট্রোডাকশন থাকবে, এখানে একটা ইন্ট্রোডাকশন আছে, হয়তোবা ইন্ট্রোডাকশন এই কথাটি শব্দটি লেখা নেই, তবে এখানে এটা ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন শুরু হয়। এবং এই যে দীর্ঘ আলোচনা, এখানে ইন্ট্রোডাকশন এবং থিওরি দুটো একসাথে মিশ্রিত আছে, ইন্ট্রোডাকশন এবং থিওরি একসঙ্গে মিশ্রিত আছে। এখানে প্যাডাগজি, ট্রুথ এন্ড রেজিস্ট্যান্স, এখানে তিনটি বিষয়ের যে একটি সংমিশ্রণ দেখা যাচ্ছে, এটাও কিন্তু এক প্রকার থিওরিটিক্যাল কথাবার্তা। দেখুন, লেখা যেহেতু একটি ক্রিয়েটিভ কাজ, লেখা হচ্ছে একটি সৃজনশীল কাজ, যে সৃজনশীল কাজের অনেক সময় সুনির্দিষ্ট কোনো কাঠামো থাকে না, যে কাঠামোর ভিতর দিয়ে, মানে যে কাঠামো অনুযায়ী একজন লেখক একটা লেখা লিখবে, কাঠামো অনেক সময় ঠিক নাও থাকতে পারে, তবে বিষয়গুলো ঠিক থাকে। এই জন্য আপনি যেখানে লিখছেন, গত সেশনে আমরা বলেছি যে আপনি যদি পিএইচডি করেন বা এমফিল করেন, তাহলে সুপারভাইজার যেটা বলবেন আপনার সেটা সেই অনুযায়ী করবেন। আর যদি কোনো জার্নালের জন্য করেন, তাহলে সেই জার্নালই এটা করে নেবেন। এখন আচ্ছা, আমি আমার পার্সোনাল লাইব্রেরিটা একটু ওপেন করি, সেখান থেকে আপনাদেরকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ভালোভাবে দেখাতে পারবো। আমি মেন্ডেলির মাধ্যমে পার্সোনাল যে কালেকশন সেগুলোকে আমি রেখেছি, সেটা ওপেন করে আপনাদেরকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নামে যে একটি সেশন থাকে, একটি অংশ থাকে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার পার্সোনাল কালেকশন। এখানে আমি সার্চ করতে পারি থিওরিটিক্যাল ফ্রেম।
থিওরিটিক্যাল ফ্রেম লিখে আমি যখন সার্চ করেছি আমার লাইব্রেরিতে, এটি সার্চ করে যে আর্টিকেল গুলোতে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেকশন আছে সেই আর্টিকেল গুলো এখানে চলে আসছে। আমরা একটা আর্টিকেল দেখেছি, কারেন্ট থিওরিজ রিলেটেড টু আর্লি চাইল্ডহুড এডুকেশন। এখানে ইন্ট্রোডাকশন দেখা যাচ্ছে, এরপরে এখানে একটি থিওরি এবং তার ডিসকাশন আমরা দেখতে পাচ্ছি। থিওরির নাম দেখা যাচ্ছে, এটা একজন জার্মান স্কলারের নাম, তার থিওরি এবং তার ডিসকাশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন আর্টিকেল লিখেছেন, তাতে থিওরি আছে। আমরা আরেকটি আর্টিকেল ওপেন করতে পারি। A learning pattern perspective on student learning in higher education state of the art moving forward. এই আর্টিকেলটিতে আমরা দেখি প্রথমে ইন্ট্রোডাকশন দেয়া আছে, তারপরে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দেয়া আছে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডাকশনের পরে থাকে। যদি আপনি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এই হেডিং বা শিরোনাম যদি ব্যবহার না করেন তাতে সমস্যা নেই, তবে থিওরিটা লিখতে হবে। হেডিং দেন বা না দেন, আপনাকে থিওরি থাকতে হবে ভিতরে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি বলেছি যে একটি চিত্র দিয়ে বা দৃশ্যমান কোনো ডায়াগ্রাম ফ্লোচার্ট দিয়ে প্রকাশ করা যায়, এবং তাই করা হয়েছে এখানে। আপনারা দেখতে পারেন যেখানে একটি ফিগার, এটাকে ফিগার বলা হয় রিসার্চের ভাষায়। এই ফিগারের মধ্যে দেখুন তীর চিহ্ন দিয়ে বিভিন্ন কনসেপ্টের মধ্যে আন্তঃসম্পর্ক এখানে দেয়া হয়েছে। এই যে আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্কগুলো আমরা আমরা স্লাইডের মধ্যে যে চিত্র দিয়েছি, আমরা স্লাইডের মধ্যে যেই উপমা বা উদাহরণ ব্যবহার করেছি, আমরা আবার সেটা দিয়ে ব্যাখ্যা করব। সাধারণত আপনাদের নিশ্চয় মনে আছে, যারা শুরু থেকে আজকের সেশনে ছিলেন, কোন কাঁঠালের জুস বেশি হয়? যে কাঁঠালের যেই কাঁটাগুলো থাকে, কাঁঠালের কাঁটাগুলো যদি চিকন হয় তাহলে তাতে জুস বেশি হয়। তাহলে যেই কাঁঠালের কাঁটাগুলো চিকন হয় সেই কাঁঠালের জুস বেশি হয়। এই যে আপনি এটা বললেন যে চিকন হওয়ার সাথে জুস বেশি হওয়ার সম্পর্ক রয়েছে, কাঁটা চিকন হওয়ার সাথে জুস বেশি হওয়ার সম্পর্ক রয়েছে। এই যে ইন্টার কানেকশন বা আন্তঃসম্পর্ক এক্সপ্লেইন করলেন আপনি, যে এরকম লক্ষণ থাকলে এই আউটকাম বা এই বাস্তবতা পরিলক্ষিত হয়। অর্থাৎ বাহ্যিকভাবে এটা দেখা গেলে আভ্যন্তরীণ ভাবে এই বৈশিষ্ট্য থাকে। এই যে একটি আন্তঃসম্পর্ক আপনি এক্সপ্লেন করলেন, এটাকে যখন আমরা কোনো চিত্র দিয়ে প্রকাশ করব তখন আমাদেরকে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক এই আর্টিকেলে, যে আর্টিকেলটি আমি আপনাদেরকে দেখিয়েছি, এখানে কিন্তু তীর চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো তীর চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এটির সাথে এটির সম্পর্ক রয়েছে, এটির সাথে এটির সম্পর্ক রয়েছে। আচ্ছা, ধরুন আমরা একটু ব্যাখ্যা করব যে কোনো কিছুর নলেজ থাকলে নলেজ, আমি এই বলতে চাচ্ছি যে নলেজ বা জ্ঞান, কোনো কিছুর জ্ঞান ওই বিষয়ের অ্যাটিটিউডকে প্রভাবিত করে। কোনো বিষয়ের জ্ঞান ওই বিষয়ের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। এটা একটি থিওরি। তাহলে কিন্তু দুটি বিষয়, একটি হলো জ্ঞান এবং আরেকটি হচ্ছে অ্যাটিটিউড। আচ্ছা, ধরুন একজন ব্যক্তি সালাত আদায় করে না, তাহলে নলেজ অফ সালাত, এটাকে একটু বড় করি যেন আপনারা দেখতে পান।
নলেজ অফ সালাত, আরেকটি হচ্ছে, সরি আমরা কপি করি, আচ্ছা আমি এখানে দুটো বিষয়, একটা হচ্ছে নলেজ এবং আরেকটি হচ্ছে অ্যাটিটিউড। যদি কেউ এরকম তাত্ত্বিক কথা বলে বা থিওরি বলে যে সালাতের প্রতি, সালাতের নলেজ, সালাতের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, তাহলে একটি হচ্ছে নলেজ, একটি ডাইমেনশন। আরেকটি তীর চিহ্ন দিয়ে আমাকে বুঝাতে হবে, দেখুন তীর চিহ্নের এখানে অ্যারো কোন দিকে, অ্যারো মানে কি, তীর চিহ্নের মাথা কোন দিকে আপনারা লক্ষ্য করেন। তীর চিহ্নকে আমি আরেকটু স্পষ্ট করি যেন আপনারা ভালো দেখতে পান। তীর চিহ্নকে মোটা করলাম এবং না তাতে হচ্ছে না, আমি আরো এটাকে আরো শেপ চেঞ্জ করি, শেপ চেঞ্জ করলে আপনারা দেখতে পাবেন ভালোভাবে। ড্যাশ অ্যারো, তাতে হলো কিনা আমি চাচ্ছি আপনারা তীর চিহ্নের মাথাটি ভালোভাবে দেখেন। আমি এটাকে আরো মোটা করলাম, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন। এই যে আমি তীর চিহ্ন দিলাম, এই তীর চিহ্ন হচ্ছে ওয়ান সাইডেড, এটা বোথ সাইডেড না, অর্থাৎ সালাতের প্রতি, সালাতের জ্ঞান সালাতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। সুতরাং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য জ্ঞান প্রদান করতে হবে। এই যে আমি একটি কথা বললাম, এটি কিন্তু খুবই বাস্তব সত্য কথা এবং একটি প্রতিষ্ঠিত সত্য। যেহেতু এটি একটি প্রতিষ্ঠিত সত্য, সুতরাং এটি থিওরি। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সলাতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য তাদের জ্ঞান দিলে পরিবর্তন হয় কিনা। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি সলাতের ইলম বা সলাতের জ্ঞান আপনি তাদেরকে প্রদান করলেন, তাদেরকে শোনালেন, তাদেরকে উপস্থাপন করলেন, এরপরে 1 মাসের মধ্যে তাদের সলাতের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় কিনা সেটি আপনি পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন যে এই থিওরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য, এই যে আপনি বললেন যে কতখানি সত্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে কতখানি মানানসই বা কতটুকু উপযোগী, এটি হলো গবেষণা। তাহলে আপনি প্রতিষ্ঠিত কোন একটি সত্যকে আপনি মানুষের উপর প্রয়োগ করলেন এবং দেখলেন যে এই যুগের এই স্থানের মানুষের ক্ষেত্রে এটি চলে কিনা, ঠিক আছে কিনা, এটা হলো গবেষণা। তাহলে থিওরিটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা দেখছি যে এটা ঠিক আছে কিনা। যেমন আমরা হচ্ছে কাঁঠালের মধ্যে যেটি দেখলাম, কাঁঠালের উদাহরণটা আমি এই জন্য টেনে আনলাম যেহেতু এটা আমরা খুব কাছে থেকে আমরা চিনি এবং এখন কাঁঠালের সিজন এবং আমরা কাঁঠালের সাথে খুবই পরিচিত। কাঁঠালের ছোট কাঁটা হলে, কাঁটা যদি ছোট হয় তাহলে তাতে জুস বেশি হয়, এটি একটি প্রতিষ্ঠিত সত্য। এখন আমরা দেখলাম যে বাজারে, দেখলাম যে আমরা সাভারের বাজারে যে কাঁঠালগুলো আছে এই কাঁঠালগুলোর ক্ষেত্রে এই থিওরি প্রযোজ্য কিনা। তখন আমরা 10টি কাঁঠাল ক্রয় করলাম এবং দেখলাম 8টি কাঁঠালের ক্ষেত্রে এই থিওরি সত্য, 2টি কাঁঠালের ক্ষেত্রে তা পাওয়া যায়নি। তাহলে আমরা থিওরি দিয়ে মূল্যায়ন করলাম কাঁঠালে, আমাদের যে পূর্ব জ্ঞান, আমাদের যে প্রতিষ্ঠিত জ্ঞান, সেই জ্ঞান আমরা এই কাঁঠালের উপর প্রয়োগ করলাম এবং করার পরে দেখলাম যে অধিকাংশ কাঁঠালের মধ্যেই এটি বিরাজমান এবং সাভারের কাঁঠালে 2টিতে মিস হয়েছে। তাহলে 10টির মধ্যে 2টিতে পাওয়া যায়নি, তার মানে হচ্ছে আপনি বলতে পারেন যে শতকরা 20% মানে হচ্ছে 100টা কাঁঠাল যদি ক্রয় করা যেত, এই সিমটম বা এই লক্ষণ দেখে যদি আমরা 100টি কাঁঠাল ক্রয় করতাম তাহলে 80টি কাঁঠাল ভালো হতো, 20টি কাঁঠাল খারাপ হতো। এই যে 80 এবং 20, এটি কিন্তু আমরা 100টি কাঁঠাল আমরা ক্রয় করি নাই, আমরা 10টি কাঁঠাল ক্রয় করেছি। তাহলে এই যে আমরা একটি পর্যবেক্ষণ করে একটি ফলাফল প্রকাশ করলাম, এটি হচ্ছে রিপোর্ট। এখানে এটাকে আমরা, রিপোর্টটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা পরিসংখ্যান দিয়ে বিশ্লেষণ করে আমরা বের করলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা থিওরি দেখলাম, এখানে আমরা একটি স্যাম্পল দেখলাম, সেই স্যাম্পলের উপর আমরা থিওরি দিয়ে পর্যবেক্ষণ করলাম এবং আমরা রিপোর্ট লিখলাম। যাই হোক,
কাঁঠাল বিষয়ে আমরা অনেক কথা বললাম। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই 2 বা ততোধিক, কমপক্ষে 2টি বা তার থেকে বেশি থিওরির সংমিশ্রণ থাকতে হবে, তাহলে আমরা একটি ফ্রেম তৈরি করতে পারবো। একটি লাঠি দিয়ে ফ্রেম তৈরি করা যায় না, আমাদেরকে 2 বা ততোধিক স্টিক বা লাঠির প্রয়োজন হয়। তাহলে ফ্রেম তৈরি করার জন্য আমাদের লাগবে, অনেকগুলো থিওরি লাগবে। আচ্ছা, আর হচ্ছে যখন একাধিক থিওরির বিষয় চলে আসবে তখন হচ্ছে কে কাকে প্রভাবিত করছে, কার কারণে কি ঘটছে, সেই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে এবং পূর্ববর্তী গবেষণা অধ্যয়ন করে আমাদেরকে বের করতে হবে যে এই থিওরি অন্য কোন কোন থিওরির সাথে সম্পৃক্ত। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা যে বিষয় নিয়ে গবেষণা করছেন সেই বিষয়ের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক গুলো কি, আপনাদেরকে অধ্যয়ন করতে হবে এবং অধ্যয়ন করে আপনার থিওরির ফ্রেম সাজাতে হবে এবং সেটিকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডে ডায়াগ্রাম তৈরি করা যায়, অথবা ড্রয়িং আইও নামে একটি ওয়েবসাইট আছে, সেটি দিয়েও আমরা ফ্রেমওয়ার্ক গুলো তৈরি করতে পারি। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সংক্রান্ত যেই আলোচনা উপস্থাপন করলাম সেটি শোনার জন্য। আপনি যে টপিকে গবেষণা করছেন সেই টপিকে অবশ্যই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়, উপস্থাপন করা যায়। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে মেহরবানি করে বলবেন। আচ্ছা, মনে হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন নেই, তবে আমরা যখন বাস্তবে কাজ শুরু করব তখন আমাদের নিশ্চয়ই বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হবে এবং সেগুলো আমরা আস্তে আস্তে দেখব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। পরবর্তীতে আমরা কি করতে পারি সেই বিষয়ে আমরা আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো শেয়ার করব এবং আমরা বিভিন্ন টপিকে দেখব যে এই টপিকের কি থিওরি আছে এবং এই টপিকে আর কি কি আর্টিকেল আমরা খুঁজে পেতে পারি, সেই বিষয়গুলো আমরা অনুসন্ধান করবো।